আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল্লাহ, ক্লাস নিচ্ছি বিবিএ ফোর্থ ইয়ার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। সাবজেক্ট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারের অন্যতম একটা চ্যাপ্টার, যেখান থেকে প্রতি বছরই প্রায় 14-15 মার্কের মতো কোশ্চিন আসে। চ্যাপ্টার নাম্বার 4, প্রজেক্ট রিস্ক অ্যানালাইসিস, প্রকল্প ঝুঁকি বিশ্লেষণ চ্যাপ্টারের নাম। এই চ্যাপ্টারের উপরে আমরা আগে আরো 2টা ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসে বেসিক কিছু আলোচনা করেছি, দ্বিতীয় ক্লাসে এনাদার আরো কিছু বেসিক প্লাস কিছু অঙ্ক করিয়েছি। আজকে হচ্ছে তার 3য় নাম্বার ক্লাস। আজকে বেসিকের পাশাপাশি কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আমরা সলিউশন করব, দুই একটা অঙ্ক ইনশাল্লাহ। তো এখন আমাদের গত ক্লাসের যে ডেটাগুলো পড়াইছিলাম ওগুলোতে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা? আমি এই শিটটা দিয়েছি, আপনারা পেয়েছেন শিটটা গ্রুপে? জি ভাইয়া পেয়েছি। ওকে, তো আমাদের 1 হয়ে গেছে, 2 হয়েছে, 3ও আলহামদুলিল্লাহ মনে হয় পারা, আপনারা পেরেছেন। 4 নাম্বারও গত ক্লাসে বুঝিয়েছিলাম, 5 নাম্বারও কিন্তু গত ক্লাসে বুঝিয়েছিলাম। 6 নাম্বার এই এই টপিক্সের, 7 নাম্বার এই টপিক্সের, 8 নাম্বার ওই টপিক্সের, 9 সেম, 10 ওই টপিক্সের। এই 1 থেকে 10 পর্যন্ত কোনো অঙ্ক আপনাদের প্রবলেম আছে কিনা আমি কি একটা একটা করে আপনাদেরকে দেখাবো? বুঝতেছেন কথা আমার? আমি কি একটা একটা কোশ্চেন করে আপনাদেরকে দেখাবো? এই যেমন এখানে 10 নাম্বারের কোশ্চেনটা, পারবা? জি ভাইয়া পারবো। ওকে, 1 থেকে 10 একটা কনসেপ্টের অঙ্ক এখানে। এখন যদি কারো কনফিউশন হয় চার বলতে নাম্বার পারেন। রিকোয়ারমেন্টটা চার নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদেরকে কমেন্টস করতে বলছে না? হ্যাঁ, এখানে হুইচ প্রজেক্ট ডু ইউ প্রেফার। তো একটা প্রজেক্ট তুমি তখনই প্রেফার করবা যদি তার সিভি কম হয়। তো আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে সিভি বের করতে বলেছে। তো আমরা সিভি বের করব সিগমা বাই এক্স বার দিয়ে। তো এটা বের করার পরে 2টা পার্সেন্টেজ পাইবা, অর্থাৎ সিভি এর 2টা মান পাইবা, একটা ইয়ার 1 এর জন্য এবং একটা ইয়ার 2 এর জন্য। এর মধ্যে সিভি যেটা কম সেটাই আমরা প্রেফার করব, কুইফিশিয়েন্ট অফ ভেরিয়েশন যেটা কম সেটা আমরা প্রেফার করব। যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে মন্তব্য করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা কম সেটা আমরা প্রেফার করব। যদি আমরা এভারেজ দিয়ে মানে মন্তব্য করি, এক্স বার যেটার বেশি, এভারেজ যেটার বেশি সেটা দিয়ে আমরা কমেন্টস করব। তো আশা করি 10 নাম্বারের এই কমেন্ট সংক্রান্ত বিষয়টাও আপনাদের ভালো লাগছে, কি বলেন? জি ভাইয়া। তো আজকে আমরা এনাদার আরো একটা অঙ্কের মধ্যে চলে যাব। এই অঙ্কটাতে আমরা মোটামুটি ক্লিয়ারলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো এই কনসেপ্টটা থেকে আপনাদের মনে মেবি এই চ্যাপ্টারে অঙ্ক আসেনি, বাট অন্যান্য চ্যাপ্টারে এসেছে। বাট এই প্রজেক্ট রিস্ক অ্যানালাইসিস এর জন্য এই চ্যাপ্টারটা মানে এই থিমটাও কিন্তু একটা মানে অন্যতম একটা মানে অঙ্ক আছে, এই থিমটা আছে অন্যতম একটা থিম। সুতরাং এই থিম থেকে আপনারা যথেষ্ট পরিমাণ শ্রম দিলে ভালো একটা ফিডব্যাক পাবেন। যদি অঙ্ক একটু হালকা একটু চেঞ্জ করে গতানুগতিক ধারা পরিবর্তন করে আসে তখন এই অঙ্কগুলো লাগবে। এখানে আমি প্রায় 4টা 5টা বা 6টার মতো অঙ্ক এই থিমের দিয়েছি। এগুলো প্রায় বইতে আছে, বাট কোশ্চেনের মধ্যে আসেনি প্রজেক্ট ম্যানেজমেন্টের 4 নাম্বার চ্যাপ্টারে। ক্লিয়ার? তো আমি কোশ্চেনটা এট ফার্স্ট করে নেব, তারপরে রিকোয়ারমেন্ট পড়বো, পড়ার পরে আবার আরেকবার রিকোয়ারমেন্টটা আমরা সুন্দর করে গুছিয়ে রিকোয়ারমেন্ট অনুযায়ী পড়বো। তো প্রথমে গ্রিন লাইন লিমিটেড কনসিডারিং 2 মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, 2টা পরস্পর বর্জনশীল প্রজেক্ট আছে, এই বিষয়ে কি কথা বলেছিলাম? পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট সম্পর্কে কি আপনাদেরকে বলেছিলাম? ভাই বলেছেন গত ক্লাসে। এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস অফ ইচ প্রজেক্টস আর গিভেন বিলো। প্রত্যেকটা প্রত্যাশিত যে ক্যাশ ফ্লোসটা এটা দেয়া আছে। তো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট সম্পর্কে না বলে থাকি, সেটা হচ্ছে যে 2টা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট আপনাকে গ্রহণ করতেই হবে। সেক্ষেত্রে আপনি যে গ্রহণ করবেন, এটা আপনি কোনটা করবেন, কেন করবেন, এটা রিজন তো বলে দিতে হবে। আমি যে এত কথা বলতেছি, আসলে আমার খুঁটিটা এই জায়গায়, হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড।
এক্ষেত্রে আমি এই যে দুইটা প্রজেক্টের মধ্যে কোন প্রজেক্টটা সিলেক্ট করব এটা আমরা নির্ণয় করা শিখবো, এই আর কিছু না। তো এইখানে আমাদেরকে পরে প্রজেক্ট দুইটা দিয়েছে, তবে মজার বিষয় হচ্ছে ইয়ার শূন্য দিয়েছে। 0 বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কে বলা হয় ইনভেস্টমেন্ট। 0 বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কে বলা হয় ইনভেস্টমেন্ট। তাহলে এ আর বি প্রজেক্টের ইনভেস্টমেন্ট আমাদের কাছে দেয়া আছে। এ প্রজেক্টেও তারা 3 লাখ টাকা বিনিয়োগ করছে, বি প্রজেক্টেও তারা 3 লাখ টাকা বিনিয়োগ করছে। তবে তাদের প্রত্যাশিত যে রিটার্ন ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আকারে দেয়া আছে, এগুলো 1 থেকে 5 বছর পর্যন্ত দেয়া আছে। প্রথম প্রকল্পে 1 লাখ, 2 লাখ, 2 লাখ, 3 লাখ, 3 লাখ। দ্বিতীয় প্রকল্পে 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, এরকম ভাবে টাকাগুলো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ইনফ্লো আকারে আসবে। তবে এগুলো যে আসবে, এগুলোর একটা চার্টেনটি ইকুইভ্যালেন্ট সমতুল্য একটা সুনির্দিষ্ট পার্সেন্টেজ মান দেয়া আছে, যে কত পার্সেন্ট শিওর যে টাকাটা আমার 1 লাখই আসতে পারে। যেমন প্রথম বছরে যে আমরা কল্পনা করলাম যে 1 লক্ষ টাকা আসতে পারে, এই 1 লক্ষ টাকা আসার সম্ভাবনা কিংবা ধরতে পারেন চার্টের ইকুইভ্যালেন্ট সমতুল্য হবে 0.95। 0.95 দেয়া আছে। সো এখন আমাদের অঙ্কের মধ্যে মূল কথা হচ্ছে সার্টেনটি ইকুইভ্যালেন্টটা বাড়তি দেয়া আছে। তো নর্মালি আমি যদি অঙ্কটা আপনাদের সামনে একটু এক্সপ্লেশন করি, সেই ক্ষেত্রে এক্সপ্লেনের ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি কোন প্রজেক্ট আপনি গ্রহণ করবেন কিনা যেখানে আপনি ইনভেস্ট করে রেখেছেন, সেই রকম লেভেলে আপনি যদি ইনভেস্ট করে থাকেন আপনাকে বের করতে হবে নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু সূত্র হবে ইনভেস্টমেন্ট আর মাইনাস হবে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এই দুইটা বিষয় হলেই আপনি এনপিভি পেয়ে যাবেন। এনপিভি পাওয়ার পরে যদি সিঙ্গল প্রজেক্ট হয় এনপিভি পজিটিভ হইলে অ্যাকসেপ্টেবল, যদি ডাবল প্রজেক্ট হয় দুইটা এনপিভির মধ্যে যেটা বড় এনপিভি পজিটিভের মধ্যে এটা অ্যাকসেপ্টেবল। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হয় নেগেটিভ হইলেও অনেক সময় গ্রহণ করা লাগে প্রজেক্ট, তার মধ্যে ছোটটা আর কি যেটা কম এটা, কারণ গ্রহণ করতেই হবে যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হয়। আমাদের আজকের অঙ্কে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট কথাটা আগে বলে দিয়ে রাখছে না? সুতরাং এই দুইটা প্রকল্পের মধ্যে যদি নেগেটিভ এনপিভিও আসে আপনাকে একটা না একটা গ্রহণ করতেই হবে। যদি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হইতো তাহলে কিন্তু আপনি দুইটা যে কোনো একটা নিতে পারতেন, দুইটাই নিতে পারতেন আপনার ইচ্ছা। বাট মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট বললে আপনাকে অবশ্যই একটা বর্জন করতে হবে, একটা আপনাকে নিতে হবে। আশা করি ক্লিয়ার। এখন আমি যদি আপনাকে আরো একটু কথাটা ক্লিয়ারলি ব্রিফিং দেই, সেটা হচ্ছে যে আপনি যে এনপিবির মাধ্যমে মন্তব্য করবেন আপনার সামনে কি কি আছে। আপনার সামনে ইনভেস্টমেন্ট নাই, 0 বছরে আপনার বিনিয়োগ টাকা দেয়া আছে না, ইনভেস্টমেন্টের টাকাটা, হ্যাঁ 3 লাখ টাকা দেয়া আছে না, আছে। এখন আপনি টিপিবি কিভাবে বের করবেন, এই নিয়ে আপনার মধ্যে সংশয় চলে আসবে যে আমি টোটাল প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে বের করব। তো নর্মালি আমি যদি আপনাকে সুন্দর করে আরো একটু সুন্দর করে উপস্থাপনটা তৈরি করে দিই, যে টিপিবি মূলত আপনি বের করবেন হচ্ছে সিএফএটি কে আপনি গুণ দিবেন হচ্ছে পিবি ফ্যাক্টর দ্বারা। কি দ্বারা? সিএফএটি কে আপনি কি দ্বারা গুণ দিবেন? পিবি ফ্যাক্টর দ্বারা গুণ দিবেন। আপনারা কি কথা শুনতেছেন আমার? জি ভাইয়া। হ্যাঁ। যদি অঙ্কে চার্টেনটি ইকুইভ্যালেন্ট দেয়া থাকে সেই ক্ষেত্রে আপনাকে চার্টেনটি ইকুইভ্যালেন্ট সহ গুণ করতে হবে। কথাটা কি ক্লিয়ার? জি আবারও বলছি যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি আমরা টিপিপি বের করতে চাই আমাদের সিএফইটি গুলো লাগবে এবং পিপি ফ্যাক্টরের যে মান পার্সেন্টেজ এটা লাগবে। আর যদি চার্টেনটি ইকুইভ্যালেন্ট দেয়া থাকে তাহলে আমাকে এটাও ব্যবহার করতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি। তবে এই ক্ষেত্রে পিভি ফ্যাক্টর ইউজের বেলায় যদি চার্টেনটি ইকুইভ্যালেন্ট দেয়া থাকে রিকোয়ার্ড রেট অফ রিটার্নকে ডিসকাউন্টিং ফ্যাক্টর বলা যাবে না। তখন এই পিভি ফ্যাক্টরের মানটা হইতে আফটার ট্যাক্স ফ্রি রেট অফ রিটার্ন। কথাটা কি আরেকবার আপনাকে রিপিট করে দিব? যদি চার্টেনটি ইকুইভ্যালেন্ট দেয়া থাকে, যদি চার্টেনটি ইকুইভ্যালেন্ট দেয়া থাকে আপনার পিভি ফ্যাক্টরের পার্সেন্টেজটা লাগবে আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন।
এখানে কিন্তু আরো একটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আছে 15%। ওটা কিন্তু নেওয়া যাবে না। ওটা যদি চার্ট এন্টি ইকুইভ্যালেন্ট ব্যবহার না করেন, তখন আপনি ব্যবহার করতে হবে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন নর্মালটা। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? আলহামদুলিল্লাহ। জি। তো চলো আমরা তাহলে এনপিভি বের করতে চাইলে সিএফএটি এবং সিই আর হচ্ছে পিবি ফ্যাক্টর তিনোটা একসাথে গুণ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের বুস্ট যদি একটু আমরা ভালো নিতে চাই, আর সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা এরকম হবে ইনশাল্লাহ। তো কিরকম হবে একটু খেয়াল করে দেখেন, আমাদের বিষয়টা কিরকম হইতে পারে। আমরা একটু খেয়াল করি। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব এখন। আমরা একটু কষ্ট করি। হুম একটু এটাকে শুধু ট্যাব অনলি দিচ্ছি। এইটা এখানে নিলাম। কোশ্চেনটা আমাদের কাছে থাকুক। হুম আবার অ্যান্সারটাও আমাদের কাছে থাকুক। আমরা দুইটাই চাই, যে আমাদের কাছে কোশ্চেনটাও থাকবে, আবার অ্যান্সারটাও থাকবে। তো আমার মনে হয় তোমাদের সামনে অলরেডি এই কোশ্চেনটা হাজির হয়েছে, ঠিক না? এবার অ্যান্সারটা আনার পালা। এইবার আপনাকে বুঝাতে খুব সুন্দর হবে। আমাদের কোশ্চেনের মধ্যে এই অনলাইনের এই একটা বুঝি আসলে অনলাইনে বেশি কাজে লাগে। সেটা হচ্ছে এই যে ইয়ারগুলো আমি বসালাম, সিএফএটি গুলো এখান থেকে আনলাম, চার্ট এন্টি ইকুইভ্যালেন্ট গুলো এখান থেকে আনলাম, আর পিবি ফ্যাক্টরের 8%-এর পার্সেন্টেজটা ব্যবহার করব। জাস্ট 2 গুণ 3 গুণ 4 দেব, ফলাফল রেডি। পারবেন? এখন আপনার প্রশ্ন হইতে পারে শূন্য বছরটা কেন আনলেন না? মূলত এটা ইনভেস্টমেন্ট। পূর্ণ বছর হচ্ছে ওই ইয়া থাকে আর কি, ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট সো আমার মনে হচ্ছে যে আপনারা এই টেবিলটা ইজিলি করতে পারবেন, এবং এই যে 1 নাম্বার 2 নাম্বার কলামগুলো 3 নাম্বার কলামের মানগুলো কোথা থেকে আসছে বুঝছেন। মনে হয় একটা জিনিসে আপনাদের ঘাটতি পড়তে পারে, সেটা হচ্ছে যে পিবি ফ্যাক্টরের ডেটাটা বের করাটা। পিবি ফ্যাক্টরের মানটা বের করাতে আপনাদের মনে হয় একটু ঘাটতি হতে পারে, একটু দেখেন তো। ভাই পিভি ফ্যাক্টর বের করবো। আচ্ছা। ওকে, তো আমরা কি করতে পেরেছি? আলহামদুলিল্লাহ। জি ভাইয়া পারছি। যদি পিবি ফ্যাক্টরটা কারো সমস্যা মনে হয় যে আমি তো পিবি ফ্যাক্টরটা কিভাবে এই 0.9288% দিয়ে আসলে আমার আসলে একটু সমস্যা হয়, আপনারা চাইলে এটাকে আমি একটু মানে সাইজ করে দিতে পারবো কিভাবে মূলত হলো। আমাদের এখন অ্যান্সারটাই দরকার, আর ওই যে ওই মানটা না হলেই হলো। ক্লিয়ার? হ্যাঁ। তো আমরা যদি বলেন তো আমি একটু দেখাই দিচ্ছি, দেখেন কিভাবে দেখাবো আপনাকে বিষয়টা। বিষয়টা হচ্ছে পিবি ফ্যাক্টরের মানগুলোর সূত্র হচ্ছে মূলত উপরে 1 হবে, নিচে 1 + i⁻n হবে। ওকে, এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে হবে উপরে 1, নিচে হবে 1+, পার্সেন্টেজ হচ্ছে 0.08, প্রথম বছরেরটা হবে 1। এরকম ভাবে ইয়ারগুলো চেঞ্জ করলেই আপনি আস্তে আস্তে করে প্রত্যেকটা মান পাবেন। এখন কেউ যদি মনে করে আমি এরকম কতবার করব, 5বার করতে হবে, তার চেয়ে আপনি প্রয়োজনে ক্যালকুলেটর ইউজ করেন। ক্যালকুলেটরে সরাসরি লেখেন 1/1, পার্সেন্টেজ হচ্ছে 0.8, পাওয়ার দিবেন 1 দিবেন, ইকুয়াল টু দিবেন 0.926 হবে। কিভাবে করতে চান? নিচের ক্যালকুলেটরের সূত্রটা নাকি উপরের এরকম ফর্মুলা আকারের সূত্রটা? ভাইয়া দুইটা তো একই। হ্যাঁ, একই হলেও নিচেরটা দিয়ে যদি করেন তাহলে কি হইব, ওই বারবার ওই শুধু যে একের জায়গায় 2 প্রতি লিখবেন, 3 লিখবেন, 4 লিখবেন, 5 লিখবেন, মানগুলো সরে আসবে। তো আশা করি ইয়ার গুলো পিভি চেঞ্জ করে ফ্যাক্টরের দিলেই এই হবে। পার্সেন্টেজের মানটা কিভাবে আসছে আপনারা বুঝতে পারছেন। পিভি জি ফ্যাক্টরের ভাইয়া। পার্সেন্টেজের এই মানটা কিভাবে আসবে এটা আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? জি ভাইয়া। তো আমরা এই অঙ্কে গুণ দেওয়ার পরে টোটাল প্রেজেন্ট ভ্যালু পাইলাম 7,06,640 টাকা, আর আমাদের ইনভেস্ট 3 লাখ টাকা ছিল, 4,06,440 টাকা আসছে। এবার আমরা প্রজেক্ট বি এর সেম ভাবে কি আবারও প্রজেক্ট বি এর কাজটা করতে পারবেন না? আপনারা যদি মনে করেন আর কি যে প্রজেক্ট বি এর কোশ্চেনটা দেখাইয়ে ডাটাটা একটু স্প্লিট করে আমাদের সামনে এনে দিলে আমরা হয়তো আর একটু ভালো বুঝতাম। ঠিক আছে,
এই যে আমি এখানে আবারও সেম ভাবে আমি বি প্রজেক্ট করলে ইয়ার গুলো এখান থেকে আনবে, সিএফএটি গুলো এখান থেকে শুরু হবে, চার্ট ইন্টু ইকুইভ্যালেন্ট। আবারও আপনি পিভি ফ্যাক্টরের মান 8% বসাইয়া 2 × 3 × 4 নাম্বার কলাম গুলো গুণ দিয়ে দিবেন। এই যে 2 × 3 × 4 নাম্বার কলাম গুলো গুণ দিয়ে দিবেন, একসাথে ফলাফলগুলো তৈরি হয়ে চলে আসবে। সেম ভাবে আমরা আবার এনপিবিটা ফাইন্ড আউট করে ফেললাম। একটা এনপিবি আসছে 3,83,120, আর আরেকটা এনপিবি আসছে 4,06,440। কি করতাম, কোনটা অ্যাকসেপ্টেবল? প্রজেক্ট ভাইয়া বড়টা। এই যে কোনটা অ্যাকসেপ্টেবল বলেন, দেখেন। প্রজেক্ট প্রজেক্ট এর হচ্ছে 4,06,140, তাহলে প্রজেক্ট এ অ্যাকসেপ্টেবল। আর প্রজেক্ট বি এর হয়েছে এইটা, তো এই জন্য বলছি প্রজেক্ট এ শুড বি সিলেক্টেড বিকজ ইটস এনপিবি ইজ হায়ার দেন প্রজেক্ট বি। প্রজেক্ট বি এর থেকে প্রজেক্ট এ এর এনপিবিটা হায়ার। আশা করছি মন্তব্য সহকারে এনপিবিটা আপনারা ইজিলি পারবেন ইনশাআল্লাহ, যদি চার্টিংটি ইকুইভ্যালেন্ট দেওয়া থাকে। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। ওকে। তো এনাদার অন্য আরেকজন কি বলবেন, যদি চার্টিনটি ইকুইভ্যালেন্ট দেওয়া না থাকে তাহলে আমরা এনপিবি বের করলে তো আরো সহজ হয়ে যেত যেত বিষয়টা। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আপনাদেরকে একটা ছোট্ট একটা সিডাব্লিউর মতো করে 2 মিনিটের টাইম দিয়া এই কোশ্চেনটাকে অবজার্ভ করার জন্য দিলাম, দেখি আপনারা কতটুকু আগাতে পারেন। এখানে ইনভেস্টমেন্ট কত, সিএফএটি কত, পিবি ফ্যাক্টর কত, চার্টিন ইকুইভ্যালেন্ট কত, রিকভার করতে পারেন কিনা দেখেন তো, বের করা যাচ্ছে কিনা দেখেন তো। জি ভাই, পারবো এটা। অন্য আর যারা আছেন তাদের কি অবস্থা, ইনভেস্টমেন্ট কত, অন্যগুলোর মান কত, এটা কি ক্লিয়ারলি বোঝা যায়? অনলাইনের দোষ দেওয়া যাবে না কিন্তু। এখন এই জায়গায় কিন্তু বলা আছে 0 বছরের ক্যাশ ফ্লো, এটা কিন্তু ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম। যেহেতু অঙ্কে ট্যাক্স রেট নাই সেহেতু ক্যাশ ফ্লোটাই সিএফএটি, তাহলে সিএফএটিও পাইলাম। 5 বছরের সিএফএটি দিয়েছে। দ্য চার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর বিহেভস অ্যাজ পার দ্য ফলোইং ইকুয়েশন, কথাটা কিন্তু অন্যরকম বলেছে। আমাদের যে চার্টেনটি ইকুইভ্যালেন্সটা, এটার আচরণটা কেমন হবে একটু দেখেন কিভাবে বলছে। এটা হবে 1 থেকে, এই চার্টেনটি ইকুইভ্যালেন্টের যে আচরণটা, চার্টেনটি ইকুইভ্যালেন্টের যে আচরণটা এটা কেমন হবে, এটা কিরকম ভাবে বলছে একটু খেয়াল করে দেখেন। এই চার্টেনটি ইকুইভ্যালেন্টটা হবে 1 - 0.01। তো যদি 0.01 টি সময় পর্যন্ত, কত সময় পর্যন্ত, টি সময়, কি সময়? প্রথম বছরে আপনি যদি বিয়োগ দেন, প্রথম বছরে হবে 0.99 দেন, তো ঠিক আছে। 0.99। পরের বছর আবার যদি এক বিয়োগ দেন হইব 0.98, পরের বছর আবার বিয়োগ দিলে 0.97, 0.97। পরের বছর বিয়োগ দিলে 0.96, পরের বছর বিয়োগ দিলে 0.95। কারা কারা বুঝো জানাইও। তাইলে আমার কাছে সার্টিনটি ইকুইভ্যালেন্ট আছে, তাদের বিহেভসটা হবে 0.01 করে প্রতি বছর কমতে থাকবে। প্রথম বছরে যদি 0.01 কমে, এমনি এমনি করে চলছে, চলবে, 0.01 করে মাইনাস হইতে থাকবে। মেশিনটা দিয়ে, ক্যালকুলেটর দিয়ে একটু চাপ দিয়ে দেখেন, 1 থেকে 0.01 বাদ দেন, 0.99 হবে, 99 তো হয় তেন রে, তারপরে জি জিরো পয়েন্ট ভাই, নাইন এইট করছি। জিরো জিরো পয়েন্ট পয়েন্ট নাইন 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 সেভেন 0.96, 0.95। তাহলে আমরা কি কি ভাই, জিনিস টি পাইলাম, মানে কি? কি কি জিনিস, হ্যাঁ বলো। টি মানে কি? টি মানে হচ্ছে, টি মানে টাইম, টি সময় পর্যন্ত আর কি। টি মানে হচ্ছে টাইম, সময়, টি সময় পর্যন্ত কত এখানে সময় টিপস লাগবে। এটা ওই 1 ইয়ার 2 ইয়ার এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে টাইম সময় বুঝতেছি, যত বছর পর্যন্ত, টি টাইম পর্যন্ত, সোজা কথা যত বছর পারেন আপনি এত বছর এটা যাবেন। তো আমাদের 5 বছর দিয়েছে, আমরা 5 বছর আস্তে আস্তে 0.01 করে মাইনাস করে করে আসছি। তো আশা করি আমাদের চার্টিনটি ইকুইভ্যালেন্টের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। চার্টিনটি ইকুইভ্যালেন্টের ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে? নেই। সুতরাং আমরা যদি অঙ্কটা সলিউশন করি, অঙ্কের সলিউশনটার ধরনটা এরকম হবে। এই যে একটু আগে চার্টিনটি ইকুইভ্যালেন্ট গুলো বের করলাম, আমি কি আপনাকে বলি নাই এনপিবি বের করার জন্য টিপিবি লাগে? এনপিবি বের করার জন্য কি লাগে, টিপিবি লাগে। ওখানে মনে হয় আমরা সূত্রটা একটু হালকা ভুল লিখছিলাম পিছনের দিকে, হঠাৎ মনে হলো।
বোঝানোর সময় ইনভেস্টমেন্টটা আগে দিয়ে দিয়েছি। ভাই এটা টিপিবি মাইনাস ইনভেস্টমেন্ট। জি জি জি, ওইখান তখন যে বলেন না, আমার হঠাৎ মনে হলো, মূলত এটা হবে টিপিপি মাইনাস ইনভেস্টমেন্ট। টিপিপি মাইনাস কি? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। হঠাৎ ওখানে দেখে মনে হলো কি রে, সূত্র মনে হয় ভুল লিখলাম। টিপিপি মাইনাস ইনভেস্টমেন্ট, তো টিপিপি বের করার ক্ষেত্রে সিএফইটি ইন্টু সি দিয়ে বের করলাম যদি চার্টেনটি ইকুইভ্যালেন্ট থাকে। তো এই অঙ্কটার মধ্যে আমরা যদি আপনাকে সলিউশনটা বুঝাই, আমার মনে হয় আর কি, কেন জানি যে আপনাকে সলিউশনটা যদি আমি একটু স্প্লিট করে দেখাই, আপনি মোটামুটি সলিউশনের ধার প্রান্তে চলে আসতে পারবেন। কিভাবে হলো না হলো সবই বুঝবেন, দেখাচ্ছি দেখেন। ইয়ার গুলো আমরা এখান থেকে নিয়ে নেব, সিএফএটি গুলো এখান থেকে শুরু হবে, চার্ট ইনটু ইকুইভ্যালেন্ট গুলো আমরা এখান থেকে সিস্টেম করে নিয়ে আসব, এবং ফিবি ফ্যাক্টরের মান 8% বসাইয়ে আমরা গুণ দিলে প্রেজেন্ট ভ্যালুটা বের হবে। তো আশা করি ঠান্ডা মাথায় কথাগুলো যেভাবে বলতেছি আপনাদের খারাপ লাগছে না, ভালো লাগবে ইনশাল্লাহ। প্র্যাকটিক্যালি ও প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিক্যালি করতে হবে, তখন আপনার কাছে মনে হবে আসলে অফলাইনের চেয়ে অনলাইনে বেটার আমাদের জন্য। কেন? সময় বেঁচে যায়, যায় ঝামেলা থাকি, অনেক সময় আসা যায় না। আবার কোনো ক্লাস কারো মিস হয়েছে, যেমন আনিকার নাহারের আজকে ক্লাস মিস, বাট সে ক্লাসটা আবার পাবে। কিভাবে পাবে? আমরা রেকর্ড করে রাখছি, সেই সুবাদে সে পাবে। বুঝছো মনে হয় কথাটা? সেম ক্লাসটাই সে উপভোগ করবে, জাস্ট এতটুকুই সে সরাসরি আমাকে কোশ্চেন করতে পারলো না, অতটুকুই তার ঘাটতি থাকলো আর কি। পরবর্তীতে সময় পেলে যদি কখনো আবার ধরা হয়, তখন সে একটু হালকা রিকভার করে নিল আর কি। প্রত্যেকের জন্য এই সুযোগ থাকবে পরীক্ষা অবধি পর্যন্ত। ক্লিয়ার? আপনাদের আমার আমার সাথে আপনাদের দায়িত্ব হচ্ছে ইনশাল্লাহ পরীক্ষা পর্যন্ত আমি আপনাদেরকে পড়িয়ে যাব, যতক্ষণ সিলেবাস শেষ না হয় ততক্ষণ। সিলেবাস শেষ হয়ে গেলে গ্রুপে লাইভ ভিডিওগুলো দেখতে থাকবেন, ঠিক আছে? এরপরে বেশি ঝামেলা মনে হলে পরীক্ষার সময় আসলে দু একটা ক্লাস আমি নিকোবার নেওয়ার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। তো এখন আমরা কি ইনশাল্লাহ 12 নম্বর অঙ্কটা থেকে সামনের দিকে অগ্রসর হইতে পারি? আমাদের কাছে ওরা নেট প্রেজেন্ট ভ্যালু চেয়েছিল, আমরা অলরেডি নেট প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলেছি। সুতরাং আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু নিয়ে কোনো টেনশন নাই, 12 নম্বর অঙ্ক ক্লিয়ার। এখন আমি কি 13 নম্বর অঙ্কের দিকে অগ্রসর হতে পারি? সুন্দর অঙ্ক। ভাইয়া 13 নম্বরে বলছে ওয়ান অফ দ্য মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট, এখানে ওই যে এর আগে ছিল টু। এই কথাটা বললে কিন্তু একাধিক প্রজেক্ট থাকা লাগে, আছেও। তাহলে যদি কখনো গ্রহণ বর্জনের কথা আসে, আপনি কি নিতে পারবেন না প্রজেক্ট এ এবং বি থেকে? দেখেন না, আজকের এই অঙ্কে ইনভেস্টমেন্ট গুলো এ আর বি এর জন্য আলাদা আলাদা করে ইনভেস্টমেন্ট গুলো দেয়া আছে। তবে একটা জিনিস খেয়াল করেছেন কি, ইনভেস্টমেন্ট গুলো 0 বছর দিয়ে দিয়ে দেয়া, আলাদা করে ইনভেস্টমেন্ট কিন্তু এই অঙ্কের মধ্যে বলেনি। তবে মজার ব্যাপার হচ্ছে, দা কস্ট অফ ইকুইটি ক্যাপিটালের পার্সেন্টেজ দেওয়া আছে 15, আবার একটা রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 10। ভাইয়া তানবীর, তুমি কি এই দুইটা পার্সেন্টেজ কখন ইউজ করবা বলতে পারবা? কখন কোনটা ইউজ করবা আমি বলেছি, তোমার যদি মনে থাকে তুমি একটু এক্সপ্লেন করে বলতে পারো যে এটার সময় এটা হবে। তানবীর, কথাটা বুঝি নাই, আরেকবার বলেন। এখানে যে আমার দুইটা পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ হচ্ছে কেই 15%, আরেকটা পার্সেন্টেজ হচ্ছে রিস্ক ফ্রি রেট 10%, আমি আসলে কোনটা কখন ইউজ করব আমি কিন্তু একটু আগে বলেছি। তোমার কি সে সময় একটা অ্যাটেনশন ছিল? যদি অ্যাটেনশন না থাকে তো পরে একবার ভিডিও দেখে নিবেন। আবার আপনি তো এখন বলবোই, অন্য আরেকজন কি বলতে পারবেন যে দুইটা পার্সেন্টেজ ভাইয়া কখন? সার্টেন ইকুইভ্যালেন্ট থাকলে রিস্ক ফ্রি রিটার্নটা ওই যে রেট অফ রিটার্নের এক্স্যাক্টলি, সাথে সাথে এক্স্যাক্টলি, থাকে। আপনারটা কারেক্ট হয়েছে। যদি চার্টিনটি ইকুইভ্যালেন্টের ব্যবস্থা থাকে, তখন আমরা হচ্ছে রিস্ক ফ্রি রেটটা ব্যবহার করব, না হলে আমাদের কস্ট অফ ক্যাপিটাল 15%ই হবে ডিসকাউন্টিং ফ্যাক্টর। তো আশা করি কথাটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক না রামবীর? এবার বুঝতে বুঝছো তো খাদিজা বা আনি? হুম, বুঝতে পারো নাই কথা? বলছি যে দুইটা পার্সেন্টেজের মধ্যে কখন কোনটা, সেও বললো আমিও বললাম যে রিস্ক ফ্রি রেটটা হবে যখন আমরা কি ব্যবহার করব, চার্টিনটি ইকুইভ্যালেন্ট ব্যবহার করে যখন এনপিভি বের করব। তানভীর, বুঝছো ব্যাপারটা? জি ভাই, বুঝছি। ওকে, ধন্যবাদ আপনাকে। সামনের দিকে অগ্রসর হই। এখন প্রথম রিকোয়ারমেন্টে কি বলেছে আপনারা কি এটা বুঝতে পেরেছেন? দেখেন তো, ফাইন্ড দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ ইচ প্রজেক্ট ইউজিং দ্য ফার্মস কস্ট অফ ক্যাপিটাল। তবে মজা করে বলছে ফার্মের কস্ট অফ ক্যাপিটালটা ব্যবহার করার জন্য। ফার্মের কস্ট অফ ক্যাপিটালের পার্সেন্টেজ কত? ওই যে 15%। সুতরাং রাগ হইয়া পার্সেন্টেজ ব্যবহার করলে অঙ্ক হবে না। ওরা কত সুন্দর করে আদর যত্ন করে রিকোয়ারমেন্ট গুলো সেট করে দিছে।
ওকে, তাহলে 15% ব্যবহার করে এনপিভি বের করা আমাদের জন্য কোনো ঘটনাই না। কেমনে না, একটু দেখেন কেমনে না। জাস্ট ইয়ার সিএফইটি পিবি ফ্যাক্টর পিবি হয়ে গেল। আবার আমরা চাইলেই অল্টারনেটিভ টেবিলটা করতে পারতাম। আমরা কি জানি যে পিবি ফ্যাক্টরের মানগুলো যদি আর সিএফইটি যদি একরকম হয়, তাহলে আমরা 1 থেকে 4 বছর একসাথে লিখে ফেলতে পারি। জি ভাইয়া। তখন আবার এই পিবি ফ্যাক্টরের 4 বছরের সাইডটা ফলাফল সেটা একসাথে যোগ করে 2.885 এনে বসাইতে হবে, 2.855। তো একটা কিস্তির হয়ে যায়, একটা এককালীন হয়ে যায়, তুমি যেইভাবে করো অভ্যস্ত। যদি মনে হয় অল্টারনেটিভ বুঝাইয়েন না, দরকার নাই। 4টা ঘর করবা, সিএফএটি বসাইবা, পিবি ফ্যাক্টর যে সিস্টেমে আনতা এই সিস্টেমে আনবা, মানগুলো বসাইবা, গুণ করবা 2 নাম্বার 3 নাম্বার কলাম, টিপিবি পাইবা, বিয়োগ করলে এনপিবি রেডি। আশা করি প্রথম রিকোয়ারমেন্টটা ক্লিয়ার। এবার প্রজেক্ট বি 2বার অঙ্কটা করবেন। প্রজেক্ট বিতে এরা আমাকে মূলত কি চাইছে প্রজেক্ট বিতে, যদি আমি আপনার সামনে প্রশ্নটাকেই উপস্থাপন করি। তো প্রজেক্ট বিতে মূলত কি চাইছে আপনি কিন্তু বা আমরা কিন্তু বুঝতে পারবো এখন প্রশ্নটা যদি আনি। এই যে বোর্ডে লেখা অনলাইনে বুঝাইতে, এই প্রশ্নটা কিন্তু আর পাওয়া যায় না। বোর্ডে দেখবা যে লেখাগুলো লেখা থাকে, প্রশ্নগুলো আমি করলে এরকমই করা লাগতো। পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে অঙ্কটা একটু বড় হলে বোর্ডের লেখাটা আর রাখা যায় না, রাখা যায় অঙ্কটা প্রশ্নটা রাখা যায় না, তখন প্রশ্নটা কিন্তু মুখে মুখে বলা লাগে। এই বিরক্তটা চলে আসে আর কি তখন অনলাইনে ক্লাসের মধ্যে। সুতরাং এইখানে আমাদেরকে দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছে, আমরা এটা নিজে নিজে দেখতে পাচ্ছি, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং রেট বা এক্সপেক্টেড রিটার্নটা বের করতে হবে। এটা ইউজিং সিএপিএম মডেল। মূলত সিএপিএম মডেলের রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং রেট বের করার সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। প্রশ্ন হইতে পারে আরএফ মানে কি? আরএফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট, আমাদের কাছে আছে। আরএম মানে কি? মার্কেট পোর্টফোলিও রিটার্ন 15% আমাদের কাছে আছে। বেটা মানে কি? বেটা মানে হচ্ছে কুইফিশিয়েন্ট অফ বেটা বা রিস্ক ইন্ডেক্স, এটা ভেরিয়েবল আকারে আছে। এই রিস্ক ইন্ডেক্স গুলো আমাদের প্রশ্নে দেয়া আছে, খেয়াল করছেন নি? একটা হইলো 1.8 আর একটা হইলো 1.0। তো আমার মনে হয় আপনারা বি রিকোয়ারমেন্টে আইসা রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং রেটের মানগুলো কোশ্চেন থেকে টাইনা টাইনা আপনারা নিতে পারবেন। কিভাবে? আমি যদি প্রশ্নটাকে আরো একটু উপরের দিকে উপস্থাপন করি, তাইলে প্রশ্নের মধ্যে যে সকল ডেটা আছে এটা বুঝাবো কিভাবে, দেখেন। এই যে এখানে বলা আছে না, কস্ট অফ ক্যাপিটালের 15%, এটাই হচ্ছে মার্কেট রিটার্নটা। এই যে রিস্ক ফ্রি রেটটা দেয়া আছে, এটাই হচ্ছে আরএফটা। তারপরে আমাদের কাছে যে ইন্ডেক্স গুলো দেয়া ছিল, মনে আছে ইন্ডেক্স গুলোর কথা? এই যে ইন্ডেক্স গুলো দেয়া ছিল এ এর জন্য বি এর জন্য, তো এ এর জন্য করলে 1.80 আর বি এর জন্য করলে 1, এরকম 2বার এই রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং রেটটা বের করতে হবে, সাথে এক্সপেক্টেড রিটার্নটার কথাও বললাম। তো সুতরাং আমাদের যদি এটা বের করতে পারি, 2 নাম্বার রিকোয়ারমেন্ট যদি হয়ে যায়, 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে দেখেন, কম্পেয়ার এন্ড ডিসকাস ইউর ফাইন্ডিংস এ এন্ড বি, হুইচ প্রজেক্ট ডু ইউ রিকমেন্ডেড দ্যাট দ্য ফার্ম অ্যাকসেপ্ট। ফার্মের 2টা ফার্মের মধ্যে কোন ফার্মটা আমরা অ্যাকসেপ্ট করব, এটার জন্য আমরা বলছে কম্পেয়ার এন্ড ডিসকাস ইউর ফাইন্ডিংস ইন এ এন্ড বি। এ আর বি এর ডিসকাস কইরা আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বলছে আর কি, রিকমেন্ড করার জন্য, যে কোন ফার্মটা, ফার্ম এ আর নাকি ফার্ম বি আমরা অ্যাকসেপ্টেড করব। তো সেই ক্ষেত্রে আমরা কমেন্টস নাম্বার সি তে কি বলছি, আমরা বলছি কম্পেয়ারিং ফাইন্ডিংস রিকোয়ারমেন্ট এ, প্রজেক্ট এ ক্যান বি রিকমেন্ডেড ফর দ্য ফার্ম বিকজ ইট হ্যাজ হায়ার এনপিবি অ্যান্ড হায়ার আরএডিআর। অর্থাৎ রিস্ক অ্যাডজাস্টেড রেট অফ রিটার্নটাও বড়, আবার এনপিবিটাও বড়। কেমনে এনপিবিটা বড় দেখেন, এটার 2121 টাকা এনপিবি, ওইটার হলো 1674 টাকা, তাহলে এ একটা বড়। আবার আপনি দেখেন রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং রেটটা, এ এরটা 19 বাট বি এরটা হচ্ছে 15। ঠিকই তো, কম্পেয়ারিং ফাইন্ডিংস রিকোয়ারমেন্ট এ এন্ড বি তে, এ এন্ড বি, এ এন্ড বি 2টা রিকোয়ারমেন্টের কথাই এখানে আসবে। এ এন্ড হচ্ছে বি, 2টা রিকোয়ারমেন্টের কথাই এখানে আসবে। প্রজেক্ট এ ক্যান বি রিকমেন্ডেড, 2টার ক্ষেত্রেই প্রজেক্ট এ রিকমেন্ডেড, কারণ একটাতে হাইলি এনপিবি এবং আরেকটাতে হায়ার রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টিং রেট। তো আশা করি আপনারা টোটালি এই 3টা অঙ্ক পারবেন, সাথে মনে হয় 14 নাম্বার অঙ্কটাও আপনাদের হাতের নাগালে। দেখেন তো। ভাইয়া এখানে কি দুইটাই গ্রহণযোগ্য না একটা? না, আমরা তো 2টাতে একটা গ্রহণযোগ্য হিসাবে নিব, আমাদের আচ্ছা, কিন্তু বলছে। প্রজেক্ট এ, ওই যে এটা স্মল লেটার হলে বুঝতে সুবিধা হতো। আচ্ছা, এটা প্রজেক্ট এডা,
স্মল লেটার হলে বুঝতে সুবিধা হইতো বলতে এই ভিতরে ভিতরে না না, ওই যে লিখছেন প্রজেক্ট এ ক্যান বি। তো এটা প্রজেক্ট এ, এটা হলো প্রজেক্ট এ, এটা প্রজেক্টটা, এটা হচ্ছে প্রজেক্টের কথাটা আর কি। প্রজেক্ট এ ক্যান বি মানে রিকমেন্ডেড, আর হিন্দি ভিতরের এ হচ্ছে রিকোয়ারমেন্ট এ আর রিকোয়ারমেন্ট বি। বুঝছি আপনারা মনে 14 নম্বর অঙ্কটা পারবেন, দেখেন তো, এটা মনে 21 সালে আসছে। সিএফএটি দেওয়া আছে, ইয়ার আছে, ইনভেস্টমেন্ট আছে উপরে। সিএফএটি দেওয়া আছে, ইয়ার আছে, ইনভেস্টমেন্ট আছে উপরে, আর নিচে রিস্ক ফ্রি রেটটা দেওয়া আছে 5%। পারবেন, এটা দিয়ে বার করবেন হচ্ছে ফিবি ফ্যাক্টরটা। এটা জি ভাই পারবো। দিস প্রজেক্ট এনপিভি পজিটিভ হইলে রিকমেন্ডেড, পজিটিভ না হইলে রিকমেন্ডেড নয়। একটা প্রজেক্ট, যেহেতু একটা প্রজেক্ট হইলে এনপিভি পজিটিভ হওয়া লাগে। সুতরাং আপনারা এইচডব্লিউ করবেন 1 থেকে 14 পর্যন্ত দেখে ফেলবেন। আজকে মূলত আলোচনা হয়েছে 11, 12, 13, 14 এই 4টা অঙ্ক। ভাইয়া, জি, 14 নম্বরে রিস্ক প্রিমিয়াম যে দিছে এটার কোনো কাজ নাই? না কাজ নাই, যেহেতু উইল ইউ রিকমেন্ডেড দিস প্রজেক্ট বলছে, শুধু এনপিভি বের করলেই হবে এই অঙ্ক থেকে যদি আমাদেরকে বেটার মান বের করতে বলে তাহলে আমরা পারবো, ইনশাল্লাহ। যদি এক্সট্রা চাই। জি ওই যে রিস্ক প্রিমিয়াম যেহেতু দেওয়া আছে, রিস্ক প্রিমিয়াম তো আর মাইনাস আর এফ না, জি, তখন চাইলে আর কি, তখন চাইলে আমরা ইনশাল্লাহ করতে চাইলে পারি। পারবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা 11 থেকে 14 পর্যন্ত দেখেন, পরবর্তীতে আমরা 15 থেকে শুরু করব চতুর্থ ক্লাস। এইটাতে 2-1টা ক্লাস বাড়তি হবে আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।